আমার ভিডিওটা যারা দেখতেছে আমি তাদের উদ্দেশ্য করে শুধু এটাই বলবো যে বাবা মার কাছে কখনো কোনো কিছু লুকাবেন না, কারণ বাবা মা হচ্ছে সবচেয়ে আপন মানুষ এই পৃথিবীতে। আপনাকে যদি নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে সেটা হচ্ছে বাবা মা। আর ভাই আমার ভিডিওটা আমি বলবো সবাই যেন শেয়ার করে দেয়, যারা আপন মানুষের সাথে আত্মীয়তা করে, যারা মনে করে আমার মেয়েটাকে আমার বোনের ছেলের কাছে বা ভাইয়ের ছেলের কাছে বিয়ে দিলে অনেক ভালো থাকবে, আসলে এই ভালো থাকে না। আপন মানুষ সবচাইতে বেশি ক্ষতি করে, আর তাদের রূপটা তখনই দেখা যায়। যেহেতু আমার বিয়েটা আমার খালাতো ভাইয়ের সাথে হয়েছে, আর আমার সেই খালাতো ভাই আমার জীবনটা ধ্বংস করে দিল ভাই। সবার উদ্দেশ্য করে আমি এটাই বলবো যে আত্মীয়তার সাথে আত্মীয়তা করার আগে অন্তত একবার ভেবে চিন্তে তারপর ডিসিশন নেবেন। আমার মতো, আমার ফ্যামিলির মতো ভুল কেউ করবেন না। কি নাম তোমার? আমার নাম হচ্ছে তানজিয়া। তানজিয়া, বলো। আমরা হচ্ছি 3 বোন, আমি হচ্ছে ফ্যামিলির বড়। আর যেহেতু আমার কোনো ভাই ছিল না, তো আমার আম্মু সবসময় চাইছে, মানে ভাই ছোটোবেলা থেকেই মানে আমার ফ্যামিলিতে, মানে নানির বাড়ির ফ্যামিলিতে সবাই চাইছে যে আমার বড় খালা তার ছেলের সাথে যেন আমার বিয়ে হয়। বড় খালার ছেলে? বড় খালার ছেলে। খালাতো ভাই, আমার আপন খালাতো ভাই। আচ্ছা। তো এইটা হচ্ছে আমার আব্বু কখনোই রাজি ছিল না, মানে কোনোভাবে আমার আব্বু রাজি না যে আত্মীয়তার সাথে আমি আত্মীয় করব না। এরপর হচ্ছে কোনোভাবে আব্বু রাজি হইতেছিল না। অনেক লোকজন, তাদের এলাকায় চেয়ারম্যান মেম্বার, এগুলো আইনা আব্বুকে অনেকভাবে কনভিন্স করানো হয় যে মেয়েটা দেন, আমাদের কাছে দেন, আমরা মেয়েটার দায়িত্ব নিলাম। ওকে। তো এর মধ্যে ভাইয়া এটা ছিল 2015 সাল আমার বিয়ে হয়। তো বিয়ের পর মোটামুটি ভাইয়া ভালোই চলতেছিল সব কিছু। অ্যান্ড আমার স্বামী, সে হচ্ছে কুয়েত থাকতো, সে দেশের বাইরে থাকতো। বিয়ের 1.5 মাস পরেই সে চলে যায়। চলে যাওয়ার পরে 1 বছর পর আসে। এর মধ্যে ভাইয়া মানে একটা ফ্যামিলিতে, মানে শাশুড়ি, আমার খালা যেহেতু ছিল, কিন্তু আমার খালা আমার না, আমার মানে সে আমার ওইরকম ভাবে অ্যাপসেট করেনি, মানে দেখতে পারতো না। কেন খালারাই তো ইচ্ছা করে তোমাকে নিয়ে গেল, কিন্তু এরপরে সে আমারে দেখতে পারে না। আমার আমার বড় ভাসুরের ওয়াইফ, সে যেটা বলে সেটাই। মানে আমার ওই বাড়িতে ভাই, আমি ওই বাড়িতে কি ছিলাম যে মানে একটা কাজের লোক যেভাবে থাকে ওইভাবেই। আর আমার বড় যা, সে হচ্ছে পুরাটা সংসার তার হাতে, মানে সে যেটা বলবে সেটাই রাইট। অধিকার তো তোমার বেশি হলো, আমার বেশি। খালা আবার তোমার শাশুড়ি, দুটো সম্পর্ক এটা আমার ছিল না। তো আমি কখনো আমার হাজবেন্ডের কাছে এইসব বিষয় নিয়ে আমার কোনো কমপ্লেন ছিল না। যেহেতু আমার খালা, আমি তার কাছে কি বলবো। আর আমার খালাও সবার কাছে বলে বড় ছেলের বউ অনেক ভালো, অনেক ভালো, বড় ছেলের বউ অনেক ভালো। ঠিক আছে। তারপর ভাই আমার বিয়ের 1 বছরের মাথায় আমার হাজবেন্ড আবার আসে বাংলাদেশে 1 সপ্তাহের ছুটি নিয়ে। আসার পর থেকে এখন আমার হাজবেন্ডের নিয়ে আমার শুরুটা হচ্ছে সে অন্য মেয়ের সাথে পরকীয়া সম্পর্কে। কিন্তু ভাই আমি জানতাম না, আমি মানুষটার এতটুকু বিশ্বাস করছি যে আল্লাহর পর বাবা থাকে কিন্তু সব মেয়ের, কিন্তু আল্লাহর পর আমি, তখন আমার হাজবেন্ডই আমার সব কিছু আমার লাইফে, এরকম একটা বিষয়। তো ভাই তার দেখি যে তার বিহেভিয়ার একটু চেঞ্জ। একটা হাজবেন্ড যখন বাইরে থাকে, তার ওয়াইফ কিন্তু সবসময় দেখবেন যে 24 ঘন্টায় তাদের মধ্যে কিন্তু কথাবার্তা সব কিছু হয়, কিন্তু তার সাথে আমার সপ্তাহে 1-2 দিন কি 3 দিন কথা হতো। সে ফোন খুব কম রিসিভ করতো। তো ভাইয়া তারপর এখন দেখি সে বাংলাদেশ আসছে, তার একটু বিহেভিয়ার চেঞ্জ আমার কাছে মনে হইলো। তো একটু সন্দেহ লাগলো আমার কাছে। দেন একদিন আমি তার ফোনটা চুরি করে নিয়ে একটু চেক করার পরে ভাইয়া দেখি তার ফোনে একটা মেয়ের সাথে একদম অন্তরঙ্গ এমন পিকচার, যেগুলো একটা ওয়াইফ কখনো দেখলে সহ্য করতে পারবে না। মানে নরমাল পাশাপাশি বসার ছবি নাকি? না, একদম বেডে সব কিছু তাদের, এরকম ছবি, একদম হচ্ছে উলঙ্গ অবস্থায়, সেও ওই মেয়েও। আর সে মেয়ে ছিল না, সে একটা মহিলা, আমার থেকে প্রায় 20 বছরের বড় সে। আর আমার যখন বিয়ে হয়েছে তখন আমার 16 বছর 6 মাস। আমার হাজবেন্ড আমার থেকে 17 বছরের বড়। মানে ওই মহিলা তোমার হাজবেন্ডের চেয়েও বড় বয়সে, এবং তার সাথে এরকম ছবি দেখতে তুমি 1 বছর পরে ফিরে আসার পরে জামাই ফিরে। হ্যাঁ। তখন তোমার লাগছে এটা কেমন?
ভাই আমার কাছে তো মনে হইতেছিল কি যে ভাই আমার মনে হইতেছিল কি আমার দুনিয়াটা না মানে আমার উপর ভাঙ্গা পড়তেছে, এরকম একটা বিষয়। এর মধ্যে ভাই আমি এখন যখন তার জিজ্ঞাসা করি তখন তো একদম ডিরেক্ট মানা করে যে না আমি এগুলো কোনো কিছুই করিনি, এগুলো মিথ্যা কথা। তখন ভাই আমি জানতাম যে সে এরকম একটা সিচুয়েশন আমার আসবে যে সে অস্বীকার করবে। আমি কি করবে আমার ফোনে তার পিকচারগুলো লাগে নিয়ে নিই। তখন যখন আমি সে আমার তার ফোন দেয় বলে আমার ফোন তোমার আমার ফোন চেক করে দেখো তো আমার ফোনে তো এরকম কোনো কিছু নাই তুমি যে বলতেছো। তখন আমি তার বলে আমি জানতাম যে তুমিও মানে না করবে, আমি আমার ফোনে প্রুফগুলো রেখে দিছি। তখন বেশ সে আমার কি করে আমার পায়ে ধরে সে মাফ চায়, ভুলে গেছে আমি আর করবো না, আমার ক্ষমা করে দাও। তো ঠিক আছে ভাই, এখন হাজবেন্ড যদি ওয়াইফের কাছে ক্ষমা চায়, এখন আমি তার খুব ভালোবাসি ভাই, প্রচুর অনেক ভালোবাসি, যেটা আমি আপনাকে কাউরে আমি বুঝাইতে পারি না এই পৃথিবীতে। তারপর সে চলে গেল। এরপর তো ভাই আমার শাশুড়ি একটা প্যারা নতুন করে বাবার বাড়ির থেকে টাকাই না বাড়ি করো, উপরে 3 তলা করো, তোমার ফ্ল্যাট করে তুমি চলে যাও। এখন আমার কথা দিচ্ছে আমার বাপের বাড়ি থেকে আমার ফার্নিচার দিচ্ছে, আমাকে বিয়েতে 8.5 ভরি স্বর্ণ দিছে, তো আর কত কেন আমি আমার বাবার বাড়ি থেকে কেন টাকাই না আমি বাড়ি করব? আমার প্রশ্ন ছিল এটা। তো যাই হোক গেল এরকম একটা তারিয়া। এর মধ্যে সে আমার হাজবেন্ডের কাছে আমার নামে বলে ফোনে, সে আমাকে দেখে ভয় পায়, আমার শাশুড়ি আমাকে দেখে ভয় পায়। আমি তার অনেক কাজকর্ম করাই, অনেক কিছু করাই, তার অনেক জ্বালাতন করি, এরকম এক্সেট্রা অনেক কিছু। তো এর মধ্যে ভাই আমার হাজবেন্ড তো একটু দিন দিন যাইতেছে একটু চেঞ্জ, সে একটু চেঞ্জ হইতেছে। ঠিক আবার 1 বছর পর আবার আসলো বাংলাদেশে, 2017 সালে আসলো আবার বাংলাদেশে। আসার পরে ভাইয়া সে কি করতে ভাইয়া আমার রুমে রেখা রাতে, সে রাতে 4টা-5টা পর্যন্ত সে বেলকনিতে বারান্দায় বসে থাকতো নক করে। বুঝতাম না আমি কেন সে এরকম করতো। আমি তার জন্য ওয়েট করি, এতদিন পরে যে মানুষটা আসে তার সাথে তবে আমার অনেক কথা থাকে। পরে ভাই আমি যখন তার জিজ্ঞাসা করি যে তুমি এত রাত পর্যন্ত কি করো বারান্দা, বলে আরে ফ্রেন্ডরা ফোন দেয় ওদের সাথে কথা বলি এই সেই, মানে আগ্রম বাগ্রম আমারে বুঝায়। কিন্তু আমার কাছে মনে তো সে যদি তার ফ্রেন্ডের সাথে কথা বলে আমার সামনে কি সমস্যা তার কথা বলতে। এর মধ্যে ভাইয়া সে নাকি 2012 সাল থেকে, সে বাংলাদেশে 2012 সালে একবার আসছিল, তখন থেকে সে নেশা করে, সে ইয়াবা খায়, কিন্তু আমরা কেউ জানতাম না। পরে ভাইয়া যখন আমি তারে জিজ্ঞাসা করি সে আমার বলে ফ্রেন্ডের সাথে কথা বলে এই সেই হ্যান ত্যান। আমার কাছে একটু সন্দেহ মনে হয়, আবার আমার কাছে মনে হয় সে কি আবার কোনো রিলেশনে আছে। তো দেন সে একদিন ঘুমায় থাকে, আমি সারা রাত ঘুমিয়ে নেবে, আমার কাছে মনে হচ্ছে আমি তার ফোনটা চেক করব। তো সে যখন ঘুমায় তখন আমি তার ফোনটা ভাইয়া তার ফিঙ্গার দিয়ে লক করা, সে ফোন আমার টাচ করতে দিত না। তখন আমি তার ফোনটা তার ফিঙ্গার দিয়ে যখন ঘুমটা লাগে ভোরে, তখন আমি ফোনটা নিয়ে ভাইয়া ওয়াশরুমে চলে যাই। যাওয়ার পর তার ফোন চেক করে দেখি সেম আবার মানে এত অ্যাডাল্ট কথাবার্তা, এত খারাপ ছবি, তাদের মধ্যে একজন আরেকজনের মধ্যে দেওয়া নেওয়া এরকম। তবে আমি সাথে সাথে আমার ফোনে সবগুলো আবার নিয়ে নিই, সেম একই কাজ আবার করি। যখন তারা জিজ্ঞাসা করি তখন সে আবার না, সে এগুলো কোনো কিছুই করে না। আমার ডিরেক্ট বললে আমি মিথ্যা কথা বলি, আমি কেন মিথ্যা কথা বলি, সে আমার মিথ্যাবাদী বানায় ফেলে। পরে যখন আমি বলি যে আমি প্রুফ রাখছি আমি ফ্যামিলিতে দেখাবো, সে আমার পায়ে ধরে মাপ চায়, আবার একই কাজ। কিন্তু ভাই আমি আমার ফ্যামিলিতেও কোনোদিন জানাই নাই। আমার কাছে সবসময় মনে হইতে গেলে যে আমি যদি আমার হাজবেন্ডের কথাটা জানাই, আমার হাজবেন্ড ছোট হবে আমার ফ্যামিলিতে। আর এর মধ্যে কথা হইতেছে যে আমি যদি আমার বাসায় জানি আমার আব্বুতে বিয়েতে রাজি ছিল না, তো আমার আব্বু যদি এই কথাগুলো জানতে পারে আমার আম্মুর উপর একটা প্রেশার আসবে। আমি চাইছি যে আমি থাকি এই জায়গায় যেভাবে হোক আমার সংসারটা চলুক, কিন্তু আমার ফ্যামিলিতে যেন কোনো প্রবলেম না হয়। পরে ভাইয়া এরকম চলতেছে, এর মধ্যে সে আবার চলে গেল। এর মধ্যে আমার বেবি কনসেপ্ট হয়েছে।
আমার কাছে মনে হতেছিল একটা বাচ্চা নিলে হয়তো বা সে ঠিক হয়ে যাবে। তবে আমার শাশুড়ি যখন সে আসে বাংলাদেশে, আসার পর 2 মাস পর্যন্ত আমরা একটু ডক্টর দেখাইয়া করি, মানে বেবি কনসেপ্ট হইতেছিল না। এর মধ্যে আমার শাশুড়ি বলে বাচ্চা হইলে হোক, না হইলে না হোক, সমস্যা নাই, আমার বড় যার কথা বলে ও একটা বাচ্চা হওয়া দেবে, ওইটা নিয়েই থাকলেই হবে, ওইটাই লালন পালন করুক, এইরকম একটা কথা। তো যখন এটা আমার আম্মু শুনে, তখন আমার আম্মু অনেক ডক্টর দেখায়, অনেক ট্রিটমেন্ট নেয়। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা তখন কনসেপ্ট করে। তারপর সে চলে গেল। চলে যাওয়ার পর 2019 সালে সে আবার বাংলাদেশে আসে। আসার পরে ভাইয়া তার মধ্যে একদম চেঞ্জ। সে তার বাচ্চার প্রতি কোনো রেসপন্সিবিলিটি নাই, বাচ্চার প্রতি কোনো ভালোবাসা, কোনো মায়া নাই, ওরকম কোনো কিছুই না। আর তার চাইতে বড় কথা, আমি একটা কথা বললি যে তার হচ্ছে ভাইয়া মেয়ে বাচ্চা পছন্দ না। হ্যাঁ, তার হচ্ছে ছেলে পছন্দ। তা আমি এই ব্যাপারটা জানতাম। আমার কাছে মনে হইতো যে হয়তো এর কারণে তার বাচ্চার মেয়ের প্রতি একটু ভালোবাসা কম। পুরুষ মানুষ বাবারা তো মেয়ে বাচ্চা বেশি পছন্দ করে। ও মাই গড। ভাইয়া 2018 সালে সে আবার বাংলাদেশে আসলো, সরি 19 সালে আসলো বাংলাদেশে। আসার পর সে দেখি একদমই চেঞ্জ ভাইয়া, পুরা চেঞ্জ। কোনো মানে আমার প্রতি তো তার কোনো ভালোবাসা আবেগ কাজ করে না, ইভেন বাচ্চার প্রতিও না। এর মধ্যে আমার শাশুড়ি হইতেছে তার কাছে আমার নামে নানান ধরনের কথাবার্তা, এই সেই এগুলা বলতে থাকে। আমার হাজবেন্ডেরও আমার ভালো লাগে না এখন, আর আমারে তার ভালো লাগে না। দেন হইতেছে ভাই আমি তো তার বিহেভিয়ারটা জানি, দেখতেছি যে এরকম চেঞ্জ সে। ঠিক আবার যখন ছলে বলে কোনোভাবে তার ফোনটা চেক করি, চেক করার পরে দেখি সেম একই কাজ, ওই মেয়ের সাথেই তার সম্পর্ক। তখন ভাই ওইবার আমি আর কোনোভাবে কোনো কিছু সহ্য না করতে পারা, আমি আমার শাশুড়িকে ছবিগুলো দেখাই যে সে তো আমার খালা ভাই, আমার কাছে মনে হতো পৃথিবীর আর কেউ না বুঝলেও তো ওই মানুষটা আমার বুঝবে। আর তারে ভাই আমি ছোটবেলা থেকেই তাকে আমি মা বলতাম, কখনো খালা বলি নাই। তো আমার খালাকে যখন আমি দেখাই, তখন সে আমার বলে কি থাক এগুলো ছেলে মানুষ করেই, আমাদের জামাইরা এগুলো করছে, খাবার পড়া পাইলেই তো হইলো, আর এগুলো তোমার মার কাছে বলার কোনো দরকার নেই। তো আমার কাছে মনে হলো কি ভাইয়া যে না, আমি তো এই জায়গায় তাহলে বিচার পাবো না। আমার বড় ভাসুর, তার ভাই আমি আমার বড় ভাইয়ের মতো সম্মান করতাম, যেহেতু আমার ভাই ছিল না। তাকে আমি যখন ছবিগুলো দেখাই, একদম ভাই আমি আমার লজ্জা শরম সব কিছু বাদ দিয়ে আমি তার ছবিগুলো দেখাইতে বাধ্য হই। যখন আমি তারা দেখাই যে সেই কাজগুলো করতেছে ভাইয়া, এখন এটা কি করব, তখন সে আমার কাছ থেকে ফোনটা নেওয়ার পরে সে জাস্ট ছবিগুলো দেখার পর সাথে সাথে সে সবগুলো ডিলিট করে দেয় আমার ফোন থেকে, কোনো প্রুফ রাখে না। সে ফোনটা ছুড়ে দেয়, বলে কি ফাইজলামি কথা বলার আর এই জায়গায় জায়গা নেই। আমার এই ডিরেক্ট এই কথা বললো। তখন আমার কাছে মনে হইলো কি যে আমি তো এই জায়গায় বিচার পাবো না। অনেক দেখলাম, একটা মানুষের 4টা বছর এই পর্যন্ত দেখে আসলাম, সে কোনোভাবে চেঞ্জ হইতেছে না। আর তার এটা ভাই পেশা থেকে এখন নেশা হয়ে গেছে, যে তার এগুলো ছাড়া ভাল লাগে না। একটার পর একটা সে মেয়ে চেঞ্জ করবে। সে তার একাধিক মেয়ের সাথে সম্পর্ক ছিল। পরে এখন তো ভাইয়া বাচ্চা হইল, তখন আমার মেয়ের 9 মাস। আমার কাছে মনে হইতেছিল যে যেহেতু বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হওয়ার আগেই ফ্যামিলিতে জানাই নেই, এখন কিভাবে ফ্যামিলিতে জানাবো। আর কোনোভাবে আমি সংসারটা করে যাই, কারণ আমি তো জানি যে ভাই আমার আব্বু তো আমার আম্মুরে কোনোভাবেই মানে মাইনা নিবে না যদি আমার কোনো এই ধরনের প্রবলেম হয়। আব্বু শুরুতেই রাজি না। আব্বু বলছে যে এই ছেলের ভালো না, এই ছেলের আমার পছন্দ না, কারণ তার ফ্যামিলি স্ট্যাটাস, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার শিক্ষাগত যোগ্যতা, তার সব কিছু থেকেই আমার ফ্যামিলির সাথে যায় না। তো পরে ভাইয়া যাই হোক, আমি তখন আর কোনো কিছু সহ্য না করতে পারি। যখন আমি ছবিটা দেখি ভাইয়া 2019 সালে, তখন যখন এই ছবিটা দেখি, তখন তার হাতেই তার ফোনটা ছিল ভাইয়া। তো অনেকবার মেসেজ আসতেছে, তখন আমি সহ্য না করতে পারি না, ফোনটা তার হাত থেকে আমি নিয়ে নিই টান মেরে।
নেওয়ার পরে দেখে ভাই এমন অ্যাডাল্ট কথাবার্তা, সে তারে মেসেজ করতেছে, ও করতেছে, একজন আরেকজনের পিকচার দিতেছে, এরকম। তো তখন আমি তারে বলি যে তুমি কি এখন পর্যন্ত শুধরাও নাই? আমি এ ভইলে ভাই আমি না রাগে ফোনটা ছুঁড়া মারি। ফোনটা ছুঁড়া মারার পর সে ঠাস করে আমার বুকের মধ্যে একটা আঘাত করে। তখন আমি আমার ফ্যামিলিতে জানাইনি। তখন পর্যন্ত আমার ফ্যামিলিতে কেউ কোনো কিছুই জানে না। এরপর ভাইয়া আমি তারপর দেখি যে না, এখন আর সহ্য করার মতো না। পরে আমি বাসায় আমার আম্মুকে বলি যে আম্মু, ও তো এরকম এরকম করতেছে অনেক আগে থেকেই, এখন তো আমি আর সহ্য করতে পারতেছি না। তখন আমার মা আমাকে বলে যে এখন বইলা কি লাভ? হ্যাঁ, যে এতদিন পর এখন বইলার কি লাভ? তুমি শুরু থেকে কেন আমাদের জানো নাই? তখন আমি বলছি যে আমি তো জানি তোমার জানার কোনো সমস্যা নয়, আব্বু তো অনেক রাগারাগি করবে, আব্বু তো এটা কোনোদিন মাইনে নেবে না, যেহেতু আব্বু রাজি ছিল না। ইভেন ভাই আমার আব্বু যখন একটা মেয়ে যখন বিদায় দেয়, বিদায়ের সময় আমার আব্বু আমার পাশে ছিল না, কারণ আমার আব্বু কোনোভাবেই রাজি না যে বিয়েতে। দেন তারপরে আমার এরকম আম্মুকে যখন বলি, তখন আম্মু জাস্ট বলে যে আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখতেছি। তখন আম্মু বলে আমি দেখতেছি। এরপরে আমি আমাদের বাসায় তখন আইসা আম্মুকে এই কথাগুলো বলি। দেন এরপর আমার ছোট দেবর, আমার হাজব্যান্ডটা 5 ভাই ছিল, সে 3 নাম্বার, একবারে ছোট, যে সে বাইরে চলে যাবে, দেশের বাইরে যাবে, কুয়েত, সেও কুয়েত যাবে। তো তখন আমার আম্মুকে আমার খালাতো ভাই, ওনারা সবাই ফোন দেয় যে আজকে তো আমি চলে যাবো, আন্টি আসেন। পরে আমার আম্মু যায়, কিন্তু আমার আম্মুর একটু ভিতরে একটু রাগ যে এগুলো যে করছে, তাইলে সে যায় না, আমার বোন যায় না কেন তার ছেলেরে শাসন করে নাই? তো এর মধ্যে ভাই আমার শাশুড়ি, মানে আমার হাজব্যান্ড আমার শাশুড়ির কাছে বইলা দেয়, এবং আমার তার কাছে বলে যে আমি তার ফোন ভাঙা ফেলছি, আমার এত বড় সাহস, আমি তার ফোন ভাঙছি, কিন্তু কেন ফোন ভাঙছে এটা সে বলে নাই। আমার শাশুড়ি আমার সাথে রাগ, এত বড় সাহস, আমার ছেলের ফোন ভাঙছে। তো আমার আম্মু যায় আমার শ্বশুর বাড়িতে। যাওয়ার পর আমার দেবর যখন চলে যাবে ওই দিন, আমার হাজব্যান্ড আমার আম্মুকে দেখে কোনো সালাম টালাম কোনো কিছু না, ভালো মন্দ কোনো কিছু জিজ্ঞাসা করলো না, আমার আম্মু 1 ঘন্টা থাকার পর আমার আম্মু তখন বলে আমি চলে যাই। তখন আমার শাশুড়ি বলে কেন? তখন আম্মু বলে যে আমি যে আসছি, তোমার ছেলে তো আমার একটা সালাম দিল না, জিজ্ঞাসা করলো না, ভালো মন্দ কোনো কিছু। আমার শাশুড়ি ফাট করে আমার আম্মুকে বলে যে কেন সালাম দিবে আমার ছেলে? তোর মেয়ের এত বড় সাহস কেন? আমার ছেলের ফোন ভেঙে ফেলছে, এত বড় সাহস কে দিছে? এরকম একটা কথা। তখন আমার আম্মু যা বলে যে আমার মেয়ে ফোনটা কেন ভাঙছে, এটা কি একটাবার জানার চেষ্টা করছো? তোমার ছেলে কেন এগুলো করে? তোমার ছেলে এতগুলো মেয়ের সাথে কেন সম্পর্ক, একটার পর একটা, কেন এরকম? তো আমার শাশুড়ি আমার হাজব্যান্ডের পাশের রুমে যা বলে, তার নাম ধইরা বলে এই বাপ্পি এদিকে আয়, তুই নাকি ওই দেশে নাকি মদ খাস, জুয়া খেলোস, এরপর একাধিক মেয়ের সাথে নাকি তোর সম্পর্ক, এগুলো তো শাশুড়ি বলতেছে। আমার আম্মু জাস্ট একটা কথা বলে সে তারে যে অনেক কিছু বলে একদম উস্কানি দিয়ে দিল। তখন আমার হাজব্যান্ড আমার বের হয়ে আমার আম্মুকে বলে যে হ্যাঁ আমি করব, যদি আপনার মেয়ে থাকতে না চায় দরজা খোলা আছে, আপনার মেয়ে যাইতে পারে, এরকম একটা কথা বলল। তখন আমার আম্মু বললো আমি কেন তাহলে আমার মেয়ে রাখবো? আমার মেয়ে তো আমি এই জায়গায় খাবার পড়ার জন্য রাখি নাই, আমি তাহলে আমার মেয়ে নিয়ে যাব। তখন মানে সবাই, আমার খালা, মানে আমার মেজো খালা, আমার শাশুড়ি না, আমার খালা, সবাই, আমার খালা তো বোনেরা বুঝাইতেছে থাক, একটু মাথা ঠান্ডা কর, এই ঝামেলা করা দরকার নেই, একটু বোঝার চেষ্টা কর। তা আমার কাছে মনে হতেছিল ভাইয়া যে আমি যদি এখন আমার বাসায় চলে যাই, আমার আব্বুর কাছে আমি কি জবাব দেব? আব্বু তো জিজ্ঞাসা করবে। ওটা চিন্তা করে আমি আর যাই না। এর 20 দিন পরে আমার হাজব্যান্ড সেও চলে যাবে। তবে এই 20 দিন পর্যন্ত তার সাথে আমার কোনো কথাবার্তা না, কোনো সম্পর্ক না, কোনো কিছু না। সে তার মতো, আমি আমার মতো।
যেই দিন ভাই সে চলে যাবে ওই দিন রাত্রে তারে আমি বলি যে মানে আমি তারে আবার নত হইলাম যে সে চলে যাবে একটা মানুষ, আমি তার মনে কষ্ট দিতে চাই না, আমি সব কিছু পিছনে সব কিছু ভুলে আবার নতুন করে সব কিছু শুরু করতে চাই। তুমি উল্টা। হ্যাঁ, তখন আমি তারে বলি যে আচ্ছা পেছনে যা হয়েছে হয়েছে, এগুলো সব মুভ অন করে আমরা নতুন করে আবার সব কিছু শুরু করি। সে আমারে ফাট করে বলে কি শুরু করব, আর তো কিছু শুরু করার নাই। তখন আমি তারে বলি যে আর কিছু শুরু করার নাই মানে? সে বলে আমি তো যে আজকে যে যাব আমি তো আর বাংলাদেশ আর আসবো না, আমি তো তোমার নিয়ে আর সংসার করবো না। পরে ভাইয়া যখন আমি তারে বলি আচ্ছা ঠিক আছে তুমি আমার মাফ করে দিও, আমি যদি আগে মারা যাই তুমি আমার মাফ করে দিও, সে আমার বলে কি আমি তো তোমার মাফ করবো না, তুমি মারা গেলে আমি তোমার কবরে যা লাঠি দিয়ে 3টা বাড়ি মাইরা বলবো আমি ওটা মাফ করি নি। এর মধ্যে ভাই আমার হাজবেন্ডের শুধু বাইরেই না, আমার আমার যে বড় যা তার সাথে সম্পর্ক। হ্যাঁ, তার ঘরের ফার্নিচার থেকে শুরু করে তার 3টা বাচ্চার ভরণ পোষণ সবকিছু সে করে। আমার বাচ্চার কোনো প্রায়োরিটি নেই ওই বাসায়, আমার বাচ্চার কোনো মূল্য নেই, কিন্তু তার 3 বাচ্চার অনেক মূল্য। আমি না ভাই জিনিসটা ওইভাবে নেই নাই, কারণ যেহেতু সে বড় যা, দেবর ভাবির একটা সম্পর্ক, একটা মধুর সম্পর্ক থাকেই, বাট দেখতেছিলাম যে না অন্য কিছু। তো এরপর গেল, সে চলে গেল, এই ছিল তার শেষ যাওয়া। সে গেল, তো সে যাওয়ার পর আমি অসুস্থ, আমার বুকে ব্যথা। যেহেতু সে আমার বুকে, বলছিলাম আমি যে সে আমার বুকে একটা ঘুষি মারে, আমার বুকে ব্যথা, প্রচুর অসুস্থ ভাইয়া। আমি কোনো কিছু খাইতে পারি না, কোনো কিছু গলাতে নামাইতে পারি না, এইরকম একটা অবস্থা। আমার শাশুড়ি আমারে বলে তাহলে যাও বাবার বাড়িতে যাও, ওই জায়গায় যায় ওইখানে চিকিৎসা করো। ঠিক আছে, আমি জাস্ট ভাইয়া একটা মানুষের বাবার বাড়িতে ঘুরতে গেলে টুকটাক জামা কাপড় আসবাবপত্র যতটুকু লাগে একটা বাচ্চার, ততটুকু নিয়েই আমি গেছি। আমি তো গেছি জাস্ট আমার চিকিৎসার জন্য, অসুস্থ। তবে এরপর আমার হাজব্যান্ড যাওয়ার পর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ নাই তার, সে আমার সাথে কথা বলে না। এরপর হইতেছে আমি 2 মাস হয়ে গেল ভাইয়া, সে আমার সাথে কথা বলে না। এর মধ্যে আমি অসুস্থ, সে আমার ফোন দিয়ে কোনো খোঁজ খবর নেয় না, বাচ্চারও কোনো খবর নেয় না। তখন আমি এতটা অসুস্থ একদিন হয়ে যাই ভাইয়া, যে আমি যে মানে মরা যে কতটা কষ্ট, মৃত্যুটা যে কতটা কষ্ট ভাইয়া, আমি এই জিনিসটা বুঝতে পারছি। আমি একদম একটা মানুষ মারা যাওয়ার যে একটা শ্বাস উঠা যায়, আমার ওই রকম অবস্থা। আমার অক্সিজেন দিয়েও ডক্টররা কোনো কাজ করতে কোনো কিছু হইতেছে না। দেন ডক্টরের ট্রিটমেন্ট আসলো যে আমার বুকে আঘাত লাগছে, আঘাতের কারণে আমার এইরকম সমস্যা। আমার ডক্টর প্রথমে ভাই কোনো ট্রিটমেন্টে কোনো কিছুতে ধরা পড়তেছে না, দেন শেষে যায় যখন ধরা পড়ে যে আমার বুকে আঘাতের কারণে এরকম ব্যথা, তখন ডক্টর আমাকে জিজ্ঞাসা করে আপনার আঘাতটা কিসের, আপনি কি কোনো ব্যথা পাইছিলেন বা কারোর সাথে কোনো হাতাহাতি এরকম? আমি কিচ্ছু বলি না, আমার আম্মু আমার পাশে। তখন ডক্টর বলে আপনি ভয় পান না, আপনি বলেন, কথাটা আপনার বলতে হবে, নাহলে তো আমরা আপনার ট্রিটমেন্ট নিতে পারবো না। তখন আমি ডক্টরকে বলি হ্যাঁ, বলে কে আঘাত করছে? যখন আমি বলি ভাই আমার হাজবেন্ড, আমার আম্মু ভাই আমার দিকে তাকায় আছে, আর আমার আম্মুর চোখ দিয়ে পানি পড়তেছে। তখন আম্মু আমার বলে যে তুমি আমার এতদিন কেন জানো নাই, এতদিন কেন বলো নাই? তো আমি বলছি যে আম্মু আমি তো কোনো কিছু জানাই নাই, যে আমার কাছে লজ্জা লাগতো জানাইতে গেলে যে আমি তো সংসার করবো, তাহলে আমার কেন দরকার? তো ট্রিটমেন্ট নেওয়ার পর এর মধ্যে ভাই কি হলো, আমি একবার খাবার দাবার আমার সব কিছু বন্ধ হয়ে গেল, আমি কোনো কিছু খাইতে পারি না, হাঁটতে পারি না ঠিক মতো।
তো পরে এরকম দেখতেছে ডক্টরের ট্রিটমেন্ট নিয়েও কোনো কিছু হইতেছে না। আরেকবার যখন অসুস্থ হই তখন আমার মামা, আমার ছোট মামা, মানে সে একটা বড় একটা মাওলানার খবর নেয়। তো ওনার কাছে বলে আমার সমস্যার কথা। সে মাওলানা আমাকে দেখা বলে আমাকে বান মারা হয়েছে, আমাকে বান মারা হয়েছে। এখন সে বললো যে কে করছে, বলে ওনার কি একটা বড় যা আছে, সে বলে দিল নাম সহ যে উনি করছে এই কাজ, তারে মাইরা ফেলবে। ভাই আমার অন্যায়টা কি? কোন কারণে আমার সাথে এমন করতেছিল তারা? জানাজানি করলে কখন? না, আমরা কোনো কিছু জানাইলাম না, যেহেতু জানাইলে তো একটা সমস্যা হইতে পারে, তারা ভাববে যে মিথ্যা কথা। তখন আমার মামা বলল, আমার মামাও কিন্তু তারও মামা, আমার হাজব্যান্ডেরও মামা, যেহেতু আমরা কাজিন। আমার মামা বলল থাক, এটা জানানোর কোনো দরকার নেই, আমরা এই জায়গা থেকে চিকিৎসা নিতে থাকি। এর মধ্যে ভাইয়া আমার হাজব্যান্ড আমার আর বাসায় নেবে না, আমার শাশুড়ি আমার বাসায় নেবে না, তারা বাসায় নেবে না। আমার হাজব্যান্ড ফেসবুকে লেখে যে বউরে কি বাইরে থাকলে, বিদেশ থাকলে কি ফোনে বউরে কি তালাক দেওয়া যায়, এরকম স্ট্যাটাস ফেসবুকে সে দিতেছে। তো হুট করে আমি তখন এটা দেখার পর আমার খুব রাগ লাগলো। ইভেন আমার আত্মীয় স্বজন আমার মেসেজ দেয়, এটা কেন সে শেয়ার করলো, তোমার হাজব্যান্ড কেন এটা দিল ফেসবুকে, কোনো ঝগড়া হয়েছে? আমি বলছি না, আমি বলছি হয়তো এমনিই দিছে, ও আমাদের মধ্যে ওরকম কিছু হয় নাই। তখন আমি তার ফেসবুকে আমি জাস্ট একটা স্ট্যাটাস দেই যে কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, মানে তার আমি এত কিছু জানি, আমার কোন অপরাধে সে এই কথাটা বলল। এর মধ্যে সে আমার ছোট মামার কাছে ফোন করে বলে, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, তারা সবাই বলে আমি নাকি ফেসবুকে তাদের নামে অনেক আজে বাজে কথা লিখছি। আমার মামা এটা শুনে খুব রাগ হয় যে তুমি কেন এগুলো লিখছো, যে শাশুড়িরা নাকি শাশুড়িকে মারা যায়, শাশুড়িরা ভালো না, অনেক শাশুড়িরা খারাপ, এই টাইপের অনেক কিছু। তা আমার মামা মনে করছে আমার বোন এত ভালো, আর সে ভাই সবার সামনে সবসময় অনেক ভালো বিহেভিয়ার দেখাইতো। আমার আব্বু যখন তাদের বাসায় যেত সে আমার কোনো কাজ করতে দিত না, আমার মামাদের সামনে আমার কোনো কাজ করতে দিত না, এত ভালো বিহেভিয়ার সে দেখাইতো। তা আমার মামারা মনে করতেছে যে আমার এত ভালো বোন, এত আদর করে ওরে, ও কীভাবে আমার বোনের নামে এগুলো লিখলো। আমার মামা আমাদের সাথে অনেক রাগারাগি করলো। তখন আমি আমার মামারে বললাম যে মামা, আমি তো এগুলো কোনো কিছু লিখি নাই, সে এই কাজগুলো সে করতেছে আজকে 4-5 বছর যাবত। আমার মামা কোনোভাবেই বিশ্বাস করে না, সে বলে ও অনেক ভালো ছেলে, এগুলো তো করতেই পারে না। কারণ তারা বিশ্বাস করবে কীভাবে, তারা তো তার ভালো দেখে আমার বিয়ে দিছে। আমার মামারা চাইছে যে এত ভালো ছেলে, আমার মা চাইছে যে এত ভালো ছেলে, এই ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দিব। আমার মামা কোনোভাবেই বিশ্বাস করে না। আমরা তখন আমার নানির বাড়িতে, আমার মামার বাসায় আমরা ঘুরতে যাই, ওই দিন এই ঘটনাটা ঘটে। তখন আমার মামা তো ফোনে, আমার হাজব্যান্ড আমার মামারে ফোন দেয়, আমার মামার সাথে সে ফোনে লাইনে। তো আমার হাজব্যান্ড বলতেছে আমি ওটা নিয়ে সংসার করবো না, এই সেই হ্যান ত্যান এগুলো অনেক কিছু। তো তখন আমি বলতেছি যে আচ্ছা সে আমার নিয়ে যেহেতু সংসার করবে না, আমি তো একা বিয়ে বসে আসিনি, আমার ফ্যামিলি আছে, আমার গার্জিয়ান আছে, তাহলে আমার আব্বুরে আসতে বলি, সে যেহেতু সংসার করবেই না বলতেছে। ও তার ভাই, বড় ভাই, তার মা, তাদের ফোন দেওয়া আনাইলো আমার নানির বাড়িতে, যেহেতু তারাও তো নানির বাড়ি, তারা আসলো। তো আমি আমার আব্বুকে কল দিছি, তখন বাজে ভাইয়া রাতে 2টা। আমার আব্বুরে ফোন দিলাম, আব্বুরে ফোন দিয়ে বললাম যে আব্বু তুমি একটু আসো তো। বলে কি হয়েছে? তো বললাম যে একটু আসো। আব্বু ভাবছে আম্মু হয়তো অসুস্থ। হ্যাঁ, আব্বু যে কিভাবে গেছে, আব্বু যে অস্থির হয়ে গেছে। আব্বু যাওয়ার পর সালাম দিল সবাইকে, সালাম দিয়ে আমার পাশে আব্বু বসলো সোফায়। তখন তারা সবাই আব্বুর সাথে মানে চিল্লাচিল্লি। তা আমি জাস্ট আব্বুরে বললাম, আব্বু আমার জিজ্ঞাসা করতেছে কী হয়েছে। তা আমি আব্বুরে বললাম আব্বু দেখো, ও একাধিক মেয়ের সাথে ও সম্পর্ক, রিলেশন, ও এগুলা করে, আমি ওরা বলছি কারণে ও আমার বলে যে ও নাকি করবে। আমার আব্বু এই কথা শোনার পরে ভাই আব্বু কোনো কিছু না জিজ্ঞাসা করেও তাদের, আব্বু জাস্ট আমার বললো কি উঠো, আব্বু এই কথা বললো উঠো চলো। তো আমি উঠতেছি না, আব্বু আমার তখন, আমার বাবা আব্বু, আমি এমন মা মানে সন্তান ছিলাম যে আমার বাবা মা আমার আকাশের 4টা ছাড়া কোনো কিছু দেয় নাই, অভাব আমি বুঝি নাই। তো বাবা আমার আদরের সন্তানগুলো সবসময় বেশি কষ্ট পায়।
পরে আব্বু আম্মুরে বলতেছে যে তুমি থাকলে তুমি থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই, আমি আমার মেয়ে নিয়ে গেলাম, মানে এর আগে। তখন আমার ভাসুর আমার আব্বুকে বলতেছে এই লোক তো হিজড়া, এই লোক তো ভালো না, এই লোক খারাপ। আমার মামিরে বলতেছে কি যে মামি যদি ঘরে একটা পেটিকোট থাকে এই লোকটা পরায় দেন। যে পেটিকোট থাকলে এই লোকটা একটা পেটিকোট পরা দেন, এই লোক তো হিজড়া। তখন ভাই আমার আব্বু আমার নানির বাসায় দাঁড়ায় থু ফালায় 3টা লাথি মেরে বলে এই বাড়িতে আমি লাথি মেরে গেলাম, আর কোনোদিন এই বাড়িতে আমি ঢুকবো না। আব্বু এই কথা বলে আমাদের নিয়ে চলে আসলো। আমার মামাও ভাবলো হয়তো আমরা মিথ্যা কথা বলতেছি, আমার মামাও আমাদের বিপক্ষে চলে গেল, আমার ছোট মামা। বুঝতে পারলো কতদিন পরে সবাই? বুঝতে পারলো সবাই আমার আব্বু মারা যাওয়ার পরে। এর মধ্যে অনেক বিচার সালিশ হইতেছে, আমরা সবার কাছে বলতেছি যে সে কেন বাচ্চার ভরণ পোষণ করতেছে না, আমার ভরণ পোষণ করতেছে না। তারা বলে যে আমরা তো ভরণ পোষণ কেন করবো, আমার ছেলে তো নিয়ে খাবে না, আমার শাশুড়ি বলে আমরা কেন ভরণ পোষণ করব। আর ছেলে বাইরে থাকে, ছেলের কাছ থেকে যদি ওনারা আদায় করে নিতে পারে তাহলে নেক, আমরা কোনো কিছু জানি না এগুলো। তারপরে তোমরা কেস করলাম নানান কাণ্ড কারখানা হওয়ার পরে? হ্যাঁ হ্যাঁ, এগুলোও তো হইতেছে ভাই, এর মধ্যে অনেক বিচার সালিশ হয়ে গেল। আপনার 2 বছর পর্যন্ত এই বিচার সালিশ চলতেছে, 2 বছর, এর মধ্যে 2 বছর পার হয়ে গেল, কোনো কিছুই আমরা পাইতেছি না, কোনো বিচার পাইতেছি না। তো আব্বু তখন পর্যন্ত জানে না যে তারা বলতেছে আমার নিয়ে খাবে না, আব্বু শুধু জানে রাগারাগি হয়েছে আমার মেয়ে আমার বাসায় আসে থাক। তো এরপরে ভাইয়া আমার আব্বু তখন জানে যে খরচপাতি হয়তো বা তারা দিতেছে, বাচ্চার ভরণ পোষণ, আমার মেয়ের ভরণ পোষণ তারা করতেছে। তো তারা তো কোনো কিছুই করতেছে না, সব কিছু আমার আম্মুই চালাইতেছে। যেহেতু আমার আম্মু বাড়ি ভাড়াটা আমার আম্মু উঠাইতো, আমাদের বাড়ি ভাড়াটা আমার আব্বু আমার আম্মুর হাতেই দিত। তা আম্মুর মধ্যে সব কিছু আমার চালাইতেছে, সব কিছু করতেছে, আব্বু কিছুই জানে না। হুট করে একদিন আমার মেজু মামাও কুয়েত থাকে আমার হাজবেন্ডের সাথে। আমার মেজু মামার সাথে আমার আম্মু বলতেছে যে মানে আমার মেয়ের খরচ দেয় না ঠিক আছে, কিন্তু বাচ্চা কি করছে, বাচ্চার ভরণ পোষণ কেন করতেছে না। কথাগুলো সব আমার আব্বু দরজার বাইরে থেকে শুনে। শোনার পর আব্বু বলে যে তোমরা আমার কাছে কেন এতদিন বলো নাই, মিথ্যা কথা কেন বললা, আমি কি জানলে কি কোনো সমস্যা হইতো। তো তখন আমার আব্বুর আমি বলে যে আব্বু আমি তো লজ্জায় জানাইতে পারি নাই। আব্বু বলে আমি শুরু থেকে বাবা জানতাম তোমার এই জায়গায় সুখ হবে না, ওনারা লোক ভালো না, ওই পরিবেশ ওই লোক ফ্যামিলি ওনারা ভালো না। তবে এরকম তো যা গেল বিচার সালিশ এরকম হইতেছে ভাই, 2 বছরে প্রায় মিনিমাম 50 বার বিচার হয়েছে, তারা 50 বারই তারা নিয়ে সংসার করবে না। তো এরকম ভাই আগস্টের 14 তারিখ 2020 সাল আমার আব্বু, সরি এর আগে আমি একটা কথা বলি, আগস্টের 14 তারিখ 10 তারিখ আগস্টের 10 2020 সাল আমরা আবার বিচার বসি, সবাই লোকজন নিয়ে বসি সবাই। তখন ভাইয়া ছেলে ডিরেক্টলি মানা করলো যে আমার পক্ষে কোনোভাবে সম্ভব না, 10 বছর পরেও আমার পক্ষে তার নিয়ে সংসার করা সম্ভব না, আমি তার নিয়ে সংসার করবো না। বিচারের লোকজন সবাই তখন খেপা যা বলে সংসার করবো না, ঠিক আছে মেয়ের কি দোষ, কি অন্যায় করছে, একটা অন্যায় দেখো, বলে ওর কোনো অন্যায় না। বলে তাহলে কেন, বলে আমার ভালো লাগে না ওরে, আমি ওরা নিয়ে সংসার করবো না। তো সবাই বলে যে একটা দোষটা দেখাইতে হবে, একটা দোষ না দেখালে তো তোমরা মেয়েরে তো তুমি ছাড়তে পারো না। বলে না আমি ওরে নিয়ে খাবো না, আমার এইটাই কথা। তো ওই দিন আমরা জানতে পারলাম যে আমার হাজবেন্ড শুধু পরকীয়া না, সে নেশাও করে, সেটা প্রায় 10-12 বছর যাব। এইটা জানার পরে তো ভাইয়া আমি আমার মা মনে হলো আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম। তখন আমরা বাসায় আসলাম, বিচার বসছে আমার নানির বাড়িতে, আমরা বাসায় আসলাম 10 তারিখ আগস্টের 10। 11 তারিখে রাত্রে আমার মেজু মামা বাইরে থেকে কল দিছে আম্মুকে। তখন আমার আম্মু, আমি কান্নাকাটি করে বলতেছি যে মামা ও তো শুধু এগুলোই করে না, ওর তো অনেক মেয়ের সাথে সম্পর্ক, তো শুধু এইটা না, ও তো নেশাও করে। তখন আমার মামা বলে যে ও নেশা করে, এইটা এই দেশেও করে আমি জানি।
তখন আমার আম্মু শুধু এটাই বললো যে তোমার মেয়ে হইলে কি তুমি কি লুকায় রাখতে এই কথাটা? আজকে যদি তোমার মেয়ে হইতো তাহলে কি তুমি এই কথাটা লুকায় রাখতে পারতা? তুমি কেন আমাদের বলো নাই? তখন আমার মামা বললো যেহেতু বিয়ে হয়ে গেছে, সংসার করতেছে, একটা বাচ্চা হয়ে গেছে, এই জায়গায় তো আর জানানোর কোনো কিছু না। আমরা চাইছি যে জিনিসটা ধামাচাপা দিয়ে দেখি ওরা ভালো করতে পারি কিনা। ভাই সবগুলো কথা আমার আব্বু রাত্রে, আমরা দরজার নক করে কথা বলতেছিলাম, আমার আব্বু দরজার বাইরে থেকে সব কথা শুনলো। শোনার পর আমার আব্বু আমাকে এর পরের দিন, এটা আগস্টের 13 তারিখ, আমাকে আমার আব্বু সকালে রুমে ডাকলো। ডাকার পর আব্বু আমার বলতেছে, মা তোমার এই জায়গায় সুখ নেই, তুমি বাদ দাও। আর ও যেহেতু বলতেছে তোমার নিয়া সংসার করবে না, তুমি ওরে ডিভোর্স দিয়ে দাও, কারণ তোমার মা তো বলছে অনেক ভালো ছেলে। এখন এই ভালো ছেলে যদি আমার মেয়ের ডিভোর্স দিয়ে দেয়, আমার মেয়ে তো একটা কলঙ্কিনী, লোকে সমাজে আমি তো মুখ দেখাতে পারবো না। আমার আত্মীয় স্বজন সবাই বলবে যে এত ভালো ছেলের কাছে বিয়ে দিল, তাহলে ছেলে কেন ডিভোর্স দিয়ে দিল? তাহলে অবশ্যই মেয়ের কোনো দোষ, মেয়েই ভালো না। তা আব্বু এই কথা বলার পর আমাকে, তারপর আব্বু একটা কথা বলে যে ঠিক আছে, এটা তোমার বুঝ, আর তুমি যদি সংসার করতে চাও তাহলে আমি ওই বাড়িতে যাই, ওনাদের হাতে পায়ে ধইরা আমি তোমার দিয়ে আসবো, কিন্তু আমি যদি মারা যাই তুমি আমার লাশটা দেখবা না, আর তুমি মারা গেলে আমি তোমার লাশ দেখবো না। আব্বু এই কথাটা বললো। আব্বু এই কথাটা বলার পর আব্বু আমার বলে তুমি তোমার ডিসিশন আমাকে জানাবো। আগস্টের 13 তারিখ আব্বু আমার এই কথাটা বললো। বলার পর ভাই আব্বু ওই দিন সারাদিন আর কারোর সাথে কোনো কথাবার্তা, কোনো কিছু না, আব্বু একদম চুপচাপ। আগস্টের 14 তারিখে ভাইয়া সকাল 10টা 50-এ আমার আব্বু স্ট্রোক করে। আমার আব্বু স্ট্রোক করে হসপিটালে নেওয়ার পর লাইফ সাপোর্টে দিল। ভাইয়া আমার আব্বু এত স্ট্রং ছিল, আমরা কোনোদিন চিন্তা করি নাই যে আমার আব্বু এইভাবে মারা যাবে। তোমার জামাইয়ের কমপ্লিটলি অত্যাচারে তোমার কষ্ট দেখে তোমার বাবা হার্ট স্ট্রোক করে। যখন পর্যন্ত সে লাইফ সাপোর্ট পেত তখন পর্যন্ত আমরা মানে একটা মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে না আমার আব্বু ফেরত আসবে। 11টা বাজে আমি হসপিটালে নিলাম, প্রায় তখন যখন 12টা বাজে তখন আমি ডক্টরের জিজ্ঞাসা করি, আমি ডক্টরের সাথে কন্টিনিউ আমাদের কথা হইতেছে। ডক্টর আমি বলতেছি আপনি টাকা পয়সার কোনো চিন্তা করবেন না, যে ট্রিটমেন্টের আমাদের কোনো প্রবলেম হবে, যে ধরনের সাপোর্ট লাগে আপনারা করেন, কিন্তু আমার আব্বুকে ফেরত চাই। এর মধ্যে লাইফ সাপোর্টে দিলে তো দেখতে দেয় না, দেখা করতে দেয় না, তো ডক্টর বুঝতে পারছে যে আমার আব্বু বাঁচবে না। আমি তখন ডক্টরে বলি যে আমার আব্বু এখন কেমন আছে, একটু আগে থেকে কি ভালো? তো ডক্টর আমার বললে আপনারা দোয়া করেন আপনার আব্বু আস্তে আস্তে আল্লাহর কাছে চলে যেতেছে। যখন ডক্টর এই কথা বলে ভাই আমি এই কথা শোনার সাথে সাথে না একটা আমি সেন্সলেস হয়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে তখন ডক্টর বলে যে পেশেন্টরা শুধু একজন দেখতে পারবে। তো সবাই বলতেছে, আত্মীয় স্বজন সবাই বলতেছে যে আমরা একবার দেখা করি, তখন বলতেছে না কেউ দেখা করতে পারবেন না, ডক্টর আমাকে বললো শুধু আপনি দেখা করেন। এর মধ্যে ভাই আমার আব্বা এমন একজন লোক ছিল যে আমাদের মানে এলাকার মধ্যে আমাদের খুব একটা নাম ডাক, একটা দাপট, মানে এলাকার যত লোকজন আছে ভাই হসপিটাল পুরো মনে করেন যে প্রায় 100 জন লোক হবে, 1 ঘন্টার মধ্যে 100 জন লোক দিয়ে পুরো হসপিটাল ভরে গেল, লোকের কান্না, এক একজনের কান্নাকাটি। তখন আমাকে ডক্টর ভিতরে নিল,
ভাই ভিতরে নেওয়ার পর না আমি আমার আব্বুরে খুঁজি, কোনটা আমার আব্বু। দেখি আমার আব্বুর শরীরে কোনো জামা কাপড় নাই, যেহেতু লাইফ সাপোর্টে। তখন ডক্টর আমার বলে যে আপনি আপনার আব্বুর একটু দোয়া করে ফু দেন। তখন আমার মনের ভিতরে একটা মানে কেমন যেন একটা চিপ মেরা ওঠে যে এই কথা কেন বলতেছে। তো আমি ভাই কালেমা টালেমা পড়ে আব্বুর 2 কানে ফু দিলাম। আর এর মধ্যে ভাই আমার আব্বু স্টক করার সাথে সাথে আমার আব্বু দুরূদ শরীফ পড়া শুরু করছে। আমরা তখনই দেখছি যে আব্বু আঙ্গুল ওচা করে 1 হাত আঙ্গুল ইয়ে করে দুরূদ শরীফ পড়া শুরু করছে। টের পাইছে তারা? হ্যাঁ। তো পরে ভাইয়া আমি গেলাম, দেখলাম আব্বুকে। আমি আম্মুরে নেই না, কারণ আমি জানি আম্মু ওই সিচুয়েশনটা আম্মু সহ্য করতে পারবে না। ঠিক 1 ঘন্টা পরে ডক্টর আমাদের বলে আপনারা বাসায় চলে যান। সবাই বলতেছে চলো বাসায় যাই। এইদিকে আমি আমার আম্মু বলি আমরা বাসায় যাবো কেন? বলে না তোমার আব্বু সুস্থ হয়ে গেছে, বলছে যে এখন ভালো আছে, এখন থাকার দরকার নেই, তোমরা বাসায় চলো। তো আমরা বলতেছি না, আমরা তো আমার আব্বুরে ছেড়ে যাবো না এই জায়গা থেকে কোনো জায়গায়। তখন বলে যে উনি আর নাই, উনি আর নাই। যে মানুষটা জানেন আমার চেহারা দেখলে আমার আব্বু বুঝতো যে আমার মনের মধ্যে কি কষ্ট। আমার আব্বু সবসময় শুধু বলতো কি যে তোমার অনেক কষ্ট, কিন্তু তুমি কারোর সাথে বলো না। পরে যাই হোক আমার আব্বু মারা গেছে, তারা কেউ লাশটাও দেখতে আসে নাই আমার আব্বুর। ইভেন আমার হাজবেন্ড ভাই আমার একটাবার ফোন করে এটা বলে নাই যে অনেকটা সান্ত্বনা তো দেয় মানুষ, যে একটা মানুষ মারা গেছে তার শ্বশুর, যে না তুমি টেনশন করো না, আমি আসি পাশে, বা কি কোনো কিছুই না। আমার শাশুড়ি লাশটা পর্যন্ত আমার আব্বুর দেখতে আসে নাই, গেল। তো ভাই আব্বু মারা যাওয়ার 2 বছর আগে থেকে তো এরকম চলতেছে। আব্বু মারা যাওয়ার পরেও 2 বছর দেখলাম এরকম আবার বিচার সালিশ না, কোনভাবে দেখতেছে হয় না। এর মধ্যে ভাই আমার ছোট মামা সে তার নিজের ভুলটা বুঝতে পারলো। তখন সে যাচাই বাছাই করে দেখলো যে হ্যাঁ ওরা হইতেছে যা করছে ছেলে সব সত্য ঘটনা। তখন আমার ছোট মামা আমার আমাকে একদিন ফোন দেয়, ডাকে যে হইতেছে আমার হাজবেন্ডের মানে বাসায় আমার মামা দিয়ে আসবে। আমার মামার কথা হইতেছে যে আমার বোন তো বিধবা হয়েছে, আমি তো আমার ভাগ্নিরে তো বিধবা হইতে দেখতে পারবো না। স্বামী থাকতে তারা তো স্বামী ছাড়া হইতে আমি দিতে পারবো না কোনোদিনও। আর আমার ভাগ্নির জায়গায় আরেকজন আমি বসাইতেও পারবো না। তো ভাই আমার শাশুড়ির আমার মামা বলে যে আচ্ছা যা মন তাই হয়েছে, এখন সব কিছু বাদ দাও, ওরে বাসায় আনো, ওরে বাড়িতে আনো। তুমি কেন বুঝো না? আমার মামা বলে আমার শাশুড়িকে যে আপা তুমি কেন বুঝো না, তোমার বোনের মেয়ে অন্যায় যদি কইরাও থাকে তাও তো মানুষ মাফ করে একবার, তুমি কেন মাফ করতেছো না? এর মধ্যে ভাই আমার ছোট দেবর, আমার 4 নাম্বার দেবর, আমার 5 নাম্বার দেবর, ওরা ভাইয়া ফোন করে বলে ওরা তালাক দেয়। তারা ফোন করে বলে আমার ভাই তো নিয়ে কোনোদিনও খাইতে দেবো না, এটা কোনোভাবে সম্ভব না, তালাক। তারা এইভাবে তালাক দেয়। তো আমার ছোট মামা তখন আমার শাশুড়িকে যখন অনেকভাবে ফোর্স করে, সে কোনোভাবেই রাজি হয় না। আমার মামা যখন আমার নাম বলে তখন সে আমার শাশুড়ি ডিরেক্ট বলে যে ওর নামটা আমার সামনে নিবি না, ওর নাম শুনলে আমার ভিতর অস্থির লাগে, ওরে আমার বাড়িতে আমি আনবো না। তো আমার মামা এরকম বুঝায়। একদিন আমার মামা আমার শাশুড়ির সাথে কথা বলতেছে, আমার 4 নাম্বার দেবর রবিন ও ভাইয়া আসে। আমার মামার আয়সা বলে কি রুমে যে আপনি আমার মারে কেন এত ফোর্স করতেছেন, এত প্যারা দিতেছেন কেন আমার মারে? তখন আমার মামা বলে কি যে প্যারা দিতেছি মানে, বলে না আপনি আমার মায়ের এত প্রেশার দিবেন না, আমরা ওই মেয়ের নিয়ে সংসার করতে দিব না আমার ভাইরে, ওর ওই মেয়ে আমার ভাই সংসার করবে না।
তো তখন আমার মামা ভাইয়া বাধ্য হয়ে আমার দেবর একটা চড় মারে যে আমি আমার বোন কথা বলতেছি, তুমি কেন এই জায়গায় আসছো? এই জায়গায় যদি কোনো কিছু সলভ করতে হয় ও আমার বোন করবে, আর হইতেছে আমার ভাইগনা মানে আমার হাজব্যান্ডের কথা বলে। ওরা দুইজন আছে, তোমরা কে? তোমরা তো কেউ না। কি করলো ভাইয়া, আমার শাশুড়ি আমার দেবর আমার মামার ওই চর দেওয়ার কারণে আমার মামার বাসায় পুলিশ পাঠায় আমার মামাকে ধরে নেওয়ার জন্য। তার গায়ে সে কেন হাত তুলছে। তখন পুলিশটা আমার মামা বলে যে এই ভাগনাদের আমি তো নিজের হাতে মানুষ করছি, যে আমার আমার শ্বশুর ওদেরকে খুব ছোট রেখা মারা যায়। আমার শ্বশুর সে ভাই নানান টেনশনে ছিল, সেও ভাই আত্মহত্যা করে, সে বিষ খেয়ে মারা যায় আমার শ্বশুর। তখন থেকে আমার মামারাই ওদের লালন পালন সব কিছু করে। তা আমার মামারা বলে এই ভাগনারে যদি আমি নিজের হাতে মানুষ করে থাকি, এই ভাগনার আমার জন্য পুলিশ পাঠায়, আমার ভাগ্নির সংসার বাঁচানোর জন্য যদি আমি একটা চর্দা থাকি, তাহলে কি এটা আমার কোনো অপরাধ? তখন পুলিশ হাসে ভাইয়া, বলে ভাইগনার এখন বড় হয়ে গেছে, কেন হাত তুলবেন, আর ওনাদের কাছে এটা অপরাধী মনে হইতেছে। তো পুলিশ আর কোনো কিছু করলো না, আমার মামাকে নিল না, কারণ তারা বুঝতে পারছে জিনিসটা। শেষ করো, 2 মিনিটে শেষ করো। তখন ভাইয়া গেলাম, তখন আমরা চলে গেলাম বাসাতে। এরপরে আমার মামা আমার শাশুড়ি আমার আম্মুকে ফোন দেয়, বলে হ্যাঁ নিয়ে খাবো, আমরা জমি বিক্রি করছে সেটা তাদের কানে গেছে। তখন আমার শাশুড়ি বলে কি যে হ্যাঁ আমার ছেলে নিয়ে খাবে, 20 লাখ টাকা দিলে 20 লাখ টাকা দিলে আমার ছেলে নিয়ে খাবে। এরকম ফোনে আমার হাজব্যান্ড আমার বলে, আমার শাশুড়ি আমার বলে ফোন করে করে আমার আম্মুকে। তখন আমার ছোট মামা বলে, আমার মেজু মামা আর ছোট মামা দুইজনেই তাদের বিপক্ষে চলে আসলো, বললো যে না এইভাবে তো হয় না কোনো কিছু। তখন আমার মেজু মামা ছোট মামা দুইজনে মিলা বলল, যেহেতু তারা যৌতুক চাইতেছে তাহলে তাদের বিরুদ্ধে যৌতুক মামলা করো, বাচ্চার ভরণ পোষণের জন্য মামলা করো। দেন আমরা মামলা করি। মামলা করার পর হ্যাঁ মামলা করি ভাইয়া। মামলা করার পর এখন আমার শাশুড়ি ফোন করে লোকজনটা বলে হ্যাঁ আমরা নিয়ে খাবো, মেরে মামলা উঠাইতে বলো, মামলা উঠাইলে আমরা নিয়ে খাবো, সংসার করব। ঠিক আছে। এখন আমার মেজু মামা ভাইয়া বাইরে থেকে ফোন করে আমার আম্মুরে বলে, তোমার মেয়েরে কি তুমি সংসার করাইতে চাও? আম্মু বলে হ্যাঁ সংসার তো অবশ্যই করাইতে চাই, কেন সংসার করাবো না? বলে তাহলে মামলা উঠাও। আমার মামা এরকম একটা কথা বলে। তো সবার ফোর্সে ভাইয়া ঠিক আছে আমরা মানলাম মামলা উঠাবো। এর মধ্যে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার বড় ভাসুর, আমার হাজব্যান্ড কুয়েত থেকে সৌদি গেল, আর আমার শাশুড়ি আমার ভাসুর এখান থেকে তারা উমরাতে গেল। ওইখান থেকে আসার পর আমার হাজব্যান্ড, আমার খালাতো ভাই সে কুয়েত চলে গেল। আমার হাজব্যান্ড উমরা করার পর কুয়েত চলে গেল। কুয়েত চলে গেল আমার খালাতো ভাই, আমার আরেক খালার ছেলে। আমার সেই খালাতো ভাইয়ের কাছে আমরা টাকা দিই, মানে এইখানে আমরা খালাকে আমরা টাকা দিই, আমার খালাতো ভাই এখান থেকে আমাদের জন্য 5 লক্ষ টাকার স্বর্ণ কিনে। সেই স্বর্ণগুলো ভাই আমার খালাতো ভাই যেদিন বাংলাদেশে আসবে ওই দিন আমার হাজব্যান্ড আটকায় দিল, তার কাছ থেকে স্বর্ণগুলো ছিনতাই করে রাখা দিল আমার হাজব্যান্ড। রাখার পর আমার খালাতো ভাইকে ভাই মারধর করে জোর জবরদস্তি তারে গাড়িতে চড়াই ইমিগ্রেশন পার করে প্লেনে উঠা দেয়। আমার খালাকে, আমার মেজো খালাকে আমার শাশুড়ি, মানে তারা তো বোন যেহেতু, আমার খালাকে সে আমার শাশুড়ি ফোন করে বলে যে তাদের পক্ষে চলে যাওয়ার জন্য, যদি তারা না যায় তাহলে তার ছেলেরে আমার খালাতো ভাইকে তারা বিদেশ থেকে পাঠিয়ে দিবে, এরকম একটা হুমকি দেয়। আর আমার আম্মুকে বলে যদি মামলা না উঠাই তাইলে তারা স্বর্ণ দিবে না। তারপর এখন ভাই কী করার, আর বাধ্য হয়ে আমরা মামলা উঠাই। মামলা উঠানোর পর ভাই তারা আবার একই কথা বলেন, আমরা নিয়ে সংসার করব না। তখন ভাই আমার ছোট মামা আমাকে বলে, আমার আম্মু, আমার ফ্যামিলির সবাই বলে এই জায়গায় তোমার সুখ নাই এই ছেলেরে দিয়া, যার কোনো বাচ্চার প্রতি তার কোনো ভালোবাসা নাই, তাই সে তোমারে কীভাবে ভালোবাসবে? 4টা বছর তো দেখলাম, বাদ দাও। তখন যায় ভাইয়া ডিসিশন নিলাম তারে আমি ডিভোর্স দিয়ে দিব। তো ডিভোর্স দেওয়ার আগে আমি নিজেই আমরা বললাম ঠিক আছে আমরা ডিভোর্স দিয়ে দিব, আমার ওই বাড়িতে ফার্নিচার যা কিছু আছে, আর আমার বাবার বাড়ি থেকে আমাকে যে স্বর্ণগুলো দিছে 8.5 ভরি স্বর্ণ, আমার মেয়ে হয়েছে, আমার আম্মু আমার মেয়েকে স্বর্ণের চামচ, রূপার বাটি, এগুলা স্বর্ণের চুরি টুরি এগুলো যা দিছে, আমাদের গয়নাগুলো আর ফার্নিচারগুলো দিয়ে দেখ।
তারা বলতেছে তাদের কাছে কোনো কিছুই নাই, ইভেন ফার্নিচারও নাকি তার ছেলেই বানাইছে। এই কথা বললো। এর মধ্যে ভাই আমার মেজু মামা বলতেছে যে নেশা করে তো কি হয়েছে, মেয়েরে সংসার করো, তোমার 3টা মেয়ে নিয়ে তুমি কি করবা, তোমার ওই মেয়েদের বিয়ে দিতে হবে না। আমার মেজু মামা আমাদের পক্ষে থেকে চলে গেল। কেন আমার মা নেশাগ্রস্ত ছেলের সংসার করাইতেছে না, যে জায়গায় তারা বলতেছে আমার নিয়ে সংসার করবে না ভাইয়া। তো আমি 2023 সালের ফেব্রুয়ারি 28 তারিখে তার ডিভোর্স দিই। আচ্ছা। ডিভোর্স দেওয়ার আগের দিনও ভাই আমি বেহার মতো তাই কল দিই, আমার হাজব্যান্ডে ফোন দিয়ে আমি বলি যে আচ্ছা আপনি, তোমার কি আমার প্রতি কোনো ভালোবাসা নেই, বাচ্চার প্রতি কোনো ভালোবাসা নেই, তুমি কেন এমন করতেছো? সে আমারে বলে কি, এই তোর কি কোনো লজ্জা নাই, তুই তো একটা বেহায়া মেয়ে, তুই কি আত্মহত্যা করতে পারোস না? তো আমি বললাম কেন? বলে আমি তো বলতেছি যে আমি তোমার নিয়ে তোর নিয়ে সংসার করবো না, তবুও কেন তোর এত মানুষজন ধরতেছোস? আমার এই কথা বলে। আর বলে কি যে আমি তো 5 বছরও দেশে আসবো না, আমার আশায় থেকে কোনো লাভ নেই, এই টাইপের কথাবার্তা। তারপর ভাইয়া আমি এর পরের দিন বাধ্য হয়ে আমার আম্মুকে বলে, আম্মু আমার পক্ষে আর সম্ভব না। আম্মু বলে কেন? পরে আমি বললাম আম্মু আমি ফোন দিছি, আমার এগুলো বললো। তা আম্মু আমার বলতেছে তুমি কেন ফোন দিতে গেছো? ভাই আমি সংসার করছি, আমার তো সংসারে একটা মায়া লাগে, ওই মানুষটার জন্য আমার একটা মায়া। তো এর পরের দিন যায় আমি ওর ডিভোর্স দিই। এর মধ্যে আমার ফার্নিচারটা, আমার হচ্ছে দেনমোহরের যে টাকা, আমার যে স্বর্ণ, কোনো কিছুই তারা দিতেছে না। ইভেন বাচ্চার কোনো ভরণ পোষণ 4 বছরে তারা করতেছে না, কোনো কিছুই না। তারপরে ঈদের 1 সপ্তাহ আগে, এই কোরবানি ঈদের 1 সপ্তাহ আগে সে বাংলাদেশে আসে। আমরা তাও জানি না, সে লুকায় আসে। যেই দিন আসে এর পরের দিন সে বিয়ে করে। হ্যাঁ, আরেকটা বিয়ে করে। বিয়েটা করে আমার বড় যা, তার বাবার বাড়ির ওই জায়গা থেকেই করে। এখন ওইখানে সে বিয়ে শাদী করছে, ভালো কথা, সে নতুন সংসার অনেক সুখী আছে। আমি দোয়া করি সে ভালো থাকুক, আল্লাহ পাক তাকে ভালো রাখুক। কিন্তু ভাই আমার বাচ্চাটা কি অন্যায় করছে? আমার বাচ্চাটার কি অপরাধ? বাচ্চার কোনো খোঁজ খবর নেয় না। সে ভাই আসছে, আজকে 1 মাস শেষ হয়ে গেছে, সে এখন পর্যন্ত বাচ্চার একটাবার খোঁজ খবর নেই। লোকজন তাকে জিজ্ঞাসা করলে বলে তার কোনো বাচ্চা নেই। আপন একটা মানুষকে তুমি বিয়ে করলে যেন আরো বেশি যত্ন আনতে হয়, অথচ হয়ে গেল উল্টো। এই নিয়ে যারা দেখছে এখন, তাদের জন্য যদি কিছু বলার থাকে বলবে। আমার ভিডিওটা যারা দেখতেছে, আমি তাদের উদ্দেশ্য করে শুধু এটাই বলবো যে বাবা মার কাছে কখনো কোনো কিছু লুকাবেন না, কারণ বাবা মা হচ্ছে সবচেয়ে আপন মানুষ এই পৃথিবীতে। আপনাকে যদি নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে, সেটা হচ্ছে বাবা মা। আর ভাই আমার ভিডিওটা আমি বলবো সবাই যেন শেয়ার করে দেয়। যারা আমার ভিডিওটা দেখছে তাদের কাছে, তাদেরকে উদ্দেশ্য করে আমার এটাই বলার যে যারা আপন মানুষের সাথে আত্মীয়তা করে, যারা মনে করে আমার মেয়েটাকে আমার বোনের ছেলের কাছে বা ভাইয়ের ছেলের কাছে বিয়ে দিলে অনেক ভালো থাকবে, আসলে এই ভালো থাকে না। আপন মানুষ সবচাইতে বেশি ক্ষতি করে, আর তাদের রূপটা তখনই দেখা যায়। যেহেতু আমার বিয়েটা আমার খালাতো ভাইয়ের সাথে হয়েছে, আর আমার সেই খালাতো ভাই আমার জীবনটা ধ্বংস করে দিল ভাই। সবার উদ্দেশ্য করে আমি এটাই বলবো যে আত্মীয়তার সাথে আত্মীয়তা করার আগে অন্তত একবার ভেবে চিন্তে তারপর ডিসিশন নেবেন। আমার মতো, আমার ফ্যামিলির মতো ভুল কেউ করবেন না। মাত্র 16 বছর বয়সে বিয়ের পর সংসার। সেই ছোট্ট সংসারের মেয়েটা একটা সময় জানতে পারে তার হাজব্যান্ড পরকীয়ায়। সেই পরকীয়া থেকে হাজব্যান্ডকে বের করার জন্য অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। শাশুড়ি, দেবর, ভাসুর, কারো কোনো অত্যাচারেই আমি অত্যাচারিত হই নাই। কিন্তু আমার স্বামীকে আমি ঠিক করতে পারি নাই। আমার হাজব্যান্ড সেই পরকীয়ায় লিপ্ত। এই পরকীয়ার জানতে জানতে আমার বেবি হওয়া, বাচ্চা হওয়ার পরও সংসার সামলানো। সেই সংসার সামলাতে সামলাতে আমাকে আবার
সেই সংসার থেকে বের করে দেওয়া। সংসার থেকে বের করে দেওয়ার পর